চমকালো আবির্ভাব, ব্যস্ত কণ্ঠে আওড়ালো। হোয়াট? ওরা জানলো কি করে আমি এখানে আছি? স্যার, ম্যাডাম ফোন দিয়ে কান্নাকাটি করছিল, আর আপনার কোনো আপডেট না পেয়ে আমিও দিশেহারা হয়ে পড়েছিলাম। এই জন্য বাধ্য হয়ে লোকেশন বলে দিয়েছি। ও শিট, এখন কি হবে? ওরা আমাকে এই অবস্থায় দেখলে কি হবে ভাবতে পেরেছো? স্যার, আমি বুঝতে পারছি, আপনি প্লিজ চলে যান, আমি সব কিছু সামলে নিব। আবির্ভাব শেখরের হাতে ছুঁড়ে এগিয়ে দিয়ে বলল, এটা ধরো, আমি যা বলবো সেটা করবে, একদম পিছু হটবা না কিন্তু। আবির্ভাব শেখরের হাতে ছুরি এগিয়ে দিয়ে বলল। শেখর কাপা কাপা হাতে ছুরি তুলে নিল। আবির্ভাব চট করে বলল, আঘাত করো আমাকে শেখর। চমকালো শেখর বড় বড় চোখে তাকালো আবির্ভাবের দিকে। তুতলে বলল, কি বলছেন স্যার? আমি যেটা বলেছি সেটা করো, আঘাত করো আমাকে শেখর। আমি পারবো না স্যার, আপনাকে আঘাত করা সম্ভব নয় আমার পক্ষে। আমাকে প্লিজ এই পাপ কাজ করতে বলবেন না, আমার দম বন্ধ লাগছে। আপনি বের হয়ে যান, আমি সামনে নিব সবটা। শেখর, কথা বাড়িও না, আমি সুস্থভাবে ওদের সামনে গেলে ওরা সন্দেহ করবে। প্লিজ আঘাত করো ওদের সামনে। আমি আমার এই চেহারা প্রকাশ করতে চাই না। আহিরা আমার বোন, আমাকে এইভাবে দেখলে কি হবে ভেবেছো একবার? আপনি কষ্ট পাবেন স্যার, ব্যথা লাগবে আপনার। আমার জন্য আপনার শরীরে এক ফোঁটা রক্ত ঝরলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। এইটুকু কষ্ট আমার জন্য কিছু না। প্লিজ শেখর, কথা বাড়িও না। স্যার, আপনি আমার মনিব, আমার জন্য আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আবির্ভাব কড়া কঞ্চে বলা। তুমি আঘাত না করলে তার দ্বিগুণ আঘাত আমি নিজেকে করব। শেখর চোখ বন্ধ করে নিল। কাপা কাপা হাতে ছুরি দিয়ে আঘাত করলো আবির্ভাবের বাহুতে। ব্লেজার ভেদ করে ছুরি মাংসপেশিতে ঠুকে গল গলিয়ে রক্ত ঝরা শুরু করলো। আবির্ভাব মৃত্যু আর্তনাদ করলো। শেখর চোখ বন্ধ করে আছে তখনও, চোখের পানি গাল বেয়ে পড়েছে। চোখ খুলে আবির্ভাবের পাশে ছুটে গেল সাহায্য করতে। আবির্ভাব হাত দিয়ে থামিয়ে দিল শেখরকে। তুমি তোমার কাজ করো, আমি নিজেকে সামলে নিব। আমার এখন এখান থেকে বের হতে হবে। আবির্ভাব কাটা জায়গাটা হাত দিয়ে চেপে ধরে ধীরে বের হলো আগাছা বেষ্টিত জায়গাটা থেকে। গাছের গোড়ায় হোঁচট খেয়ে সারা বেশ জোরে সরিয়ে পড়েছে। উঠে দাঁড়ানো তাই রেহান হাত ধরে উঠানোর চেষ্টা করছে। সারা ব্যথার চোখ মুখ খিচে নিল, তবুও উঠে দাঁড়ানোর প্রচেষ্টা করছে। এভাবে নিজে পড়ে থাকলে চলবে না। আবির্ভাবকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। সারাহ, আমার মনে হয় তোমার থামা উচিত। এইভাবে যাবে কি করে? তুমি তো হাঁটতেই পারছো না ঠিক মতো। অয়ন জমানে পশ্চিম দিকটায় খুঁজছে। সারা আর রেহানদের সাথে যোগ দিলে সারাকে ওভাবে বসে থাকতে দেখে উদ্বিগ্ন গলায় বলল, এ কি, বোনের কি হয়েছে? রেহান হতাশ কঞ্চে বলল, হোঁচট খেয়েছে, হাঁটতে পারছে না। কিভাবে হলো? তোকে বললাম সবাই একসাথে থাকে, এটুকু দেখে রাখতে পারলি না? রেহান অপরাধ বোধে মাথা নিচে নামিয়ে ফেললো ছোট্ট করে বলল, সরি ভাইয়া, আসলে আমার বেখেয়ালে এমন হয়েছে। অয়ন বোনের পাশে গিয়ে বসলো। পা ফুলে গিয়েছে অনেকটা, এভাবে হাঁটা সম্ভব নয়। অয়ন ব্যস্ত হয়ে বলল, এই পা নিয়ে তুই তো হাঁটতে পারবি না, চল তোকে বাসায় রেখে আসি। সারাঘর আপত্তি জানালো। থেমে থেমে বলল, পারবো ভাইয়া, আমাকে একটু উঠতে সাহায্য করো। অয়ন সারার হাত চেপে ধরে উঠে দাঁড়া করালো। পায়ে প্রেসার পড়তে সারার চোখ মুখ খিচে নিল। কেমন অন্ধকার লাগছে সবকিছু, সবকিছু আফসা আফসা। অয়ন ছিঁচিয়ে উঠল। বোনু, কষ্ট হচ্ছে তোর? ততক্ষণে আবির্ভাব চলে এসেছে তাদের কাছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে? তোমরা এখানে কেন? সবাই চমকে তাকালো। ছবি এক মুহূর্ত দেরি না করে ভাগে গিয়ে জড়িয়ে ধরলো। আবির্ভাব বুকে আগলে নিল বোনকে, আদুরে স্বরে বলল, কি হয়েছে বাবু সোনা, কাঁদছো কেন? তুমি কোথায় ছিলে? ঠিক আছো তুমি ভাইয়া? কিছু হয় নাই তো তোমার? এই তো আমি একদম ঠিক আছি। সারা নিঃশব্দে কাঁদছে। অয়ন এগিয়ে গিয়ে বলল, তোমার হাত কাটলো কি করে এত? আর কোথায় ছিল এতক্ষণ? আবির্ভাব তুতলাচ্ছে, কি উত্তর দিবে ঠাউর করতে পারলো না। বেশ কিছু সময় ভেবে চিনতে বলল, অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। অয়ন ফুকুচকে নিল। তুমি জঙ্গলের ভেতরে গেলে কি করে? রক্ত বন্ধ হচ্ছিল না, জঙ্গলের ভিতরে ভেষজ গাছ খুঁজছিলাম, যদি ওগুলো লাগালে রক্ত পড়া বন্ধ হয়। ছবি ব্যস্ত কঞ্চে বলল, আপনি থামবেন? ভাইয়ার এই অবস্থা দেখেও আপনার এত প্রশ্ন করতে মন চাচ্ছে? অয়ন থামল। আবির্ভাব ছবিকে ছেড়ে সারা পাশে এসে দাঁড়ালো। সারা তখনও নিঃশব্দে কাঁদছে। আবির্ভাব পিছিয়ে বলল, কি হয়েছে আমার রণচণ্ডী বউয়ের চোখে পানি কেন? আমার চোখে পানি একদম মানায় না কিন্তু। সারা আর নিজেকে আটকাতে পারল না, জাপটে জড়িয়ে ধরল আবির্ভাবকে।
ভেজা কঞ্চে বলল, আমাকে একবারও জানান নাই কেন? কেন এত টেনশনে রাখেন সব সময়? তোমার টেনশন হয় আমাকে নিয়ে, কিন্তু কেন? কারণ আপনি আমার। হ্যাঁ বলো, আমি তোমার কি? সারা আবির্ভাবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, কোনো উত্তর দিল না। গম্ভীর কঞ্চে বলল, আমাদের এখন বাড়ি ফেরা উচিত। অয়ন সম্মতি দিয়ে বলল। চলো। অয়ন ছবির হাত ধরে হাঁটা শুরু করেছে। রিহানা পিছু পিছু আসছে। সারা পা ফেলতে আর্তনাদ করে উঠল। আবির্ভাব ব্যস্ত কণ্ঠে শুধল, কি হয়েছে? কিছু হয় নাই, চলুন। আবির্ভাব শুনলো না, আবার জিজ্ঞেস করল। কি হয়েছে বলো আমাকে। সারা করা কঞ্চে বলল, কিছু হয় নাই বললাম তো। অয়নটা বেশ দূরে চলে গিয়েছে। গলা উঁচে ছিঁচিয়ে বলল, ভাই আমার বোনের পা মচকে গিয়েছে, ওকে কোলে করে নিয়ে এসো। একদম কষ্ট করে হাঁটতে দিও না কিন্তু। আবির্ভাব ঘুরে তাকালো সারার দিকে, শঙ্কিত গলায় বলল, পা মচকাল কিভাবে? সমস্যা নেই, আমি হাঁটতে পারবো, চলুন। সে তো বুঝতেই পারছি, কত হাঁটতে পারবে। কথা না বাড়িয়ে চট করে পাজা খুলে তুলে নিল সারহাকে। কাটা জায়গা থেকে রক্ত পড়া এখনো কমছে না। শার্টের হাতা ভিজে গেছে লাল রক্তে। উপরে ব্লেজার খুলে হাতে নিয়েছে আবির্ভাব। সারা আবির্ভাবের হাতের দিকে তাকিয়ে বলল, আপনার কাটা জায়গায় রক্ত ঝরছে, আমাকে প্লিজ নামিয়ে দিন, আপনার কষ্ট হবে। হোক কষ্ট, তাতে তোমার কি? একদম চুপচাপ থাকো, এত নড়াচড়া করো না। পাটকাঠির মতো শরীর, তবে ওজন তো ভালোই আছে। এভাবে নড়াচড়া করলে অসুস্থ শরীর নিয়ে যে হাঁপিয়ে যাব বউ। আপনি আমার ওজন নিয়ে খোটা দিলেন, নামিয়ে দিন বলছি, যাব না আপনার কোলে। যাক বাবা, খোটা দিলাম কখন? দুজনের বাঘ বিতণ্ডাই লেগে গেছে। অয়ন নিজের মাথায় চাপড়ে পড়ল। উফ, এই শ্বাসরোধকের পরিস্থিতিতেও তোমাদের এমন ঝগড়া করতে মন চায়? তুই বুঝবি কি করে? আমার বোনের মতো ঠান্ডা মেজাজের একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। এমন মেজাজি একজন পেলে তবেই বুঝতি। অয়ন পিটপিট করে বলল, তোমার বোন যে কি জিনিস সেটা শুধু আমি জানি। কি বললি? কিছু না, আসলে বলছিলাম কি ভাইয়া, এত রাতে বাসায় না গিয়ে আমাদের ওখানে চলো, মা তোমাকে ওখানে নিয়ে যেতে বললো। আপত্তি জানালো আবির্ভাবকে ও বাড়িতে যেতে একদমই ভালো লাগে না ওর। ছবিও আবদার করে বসলো আবির্ভাবকেও ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বোনের আবদার ফেলার মতো সাহস হলো না আবির্ভাবের। মৃদু হিসেবে বলল, ঠিক আছে চলো। আবির্ভাবকে নিয়ে আহসান মঞ্জিলে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গিয়েছে। তখনও বাসার কারো ঘুম নেই। ড্রয়িং রুমে অবস্থান সবার। সবে মাত্র বাড়িতে ফিরেছে তারা। অয়ন ফোন দিয়ে আগে বলে রেখেছে আবির্ভাবের হাতের মারাত্মক ইনজুরি হয়েছে, ডাক্তার দেখাতে হবে এমার্জেন্সি। সাদেক আহসান পারিবারিক ডাক্তারকে কল করে আগেই বাসায় ডেকে এনে বসিয়ে রেখেছিল। ডান হাতের বাহুতে প্রায় 4 ইঞ্চি সমান বেশ গভীর ভাবে কেটেছে। ডাক্তার কাটা জায়গা লক্ষ্য করে ফু গুটিয়ে নিল। বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গম্ভীর গলায় বলল, আপনার হাত কি সত্যি অ্যাক্সিডেন্ট করে কেটেছে নাকি অন্য কিছু? সাদেক হাসান নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টে কাটা নেই মানে কি? অন্য কিছু হতে যাবে কেন? না মানে কাটা দেখে মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরে আর কোনো জায়গায় কোনো ক্ষত নেই, শুধু এই জায়গায় কাটা। অ্যাক্সিডেন্ট করলে তো আরো কিছু জায়গায় আঘাত থাকার কথা ছিল। আবির্ভাব নির্বাক গলায় বলল, আপনার খুব আফসোস হচ্ছে বুঝি? আপনার কথা অনুযায়ী আমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাওয়া উচিত ছিল, আর রইল ধারালো কিছু দিয়ে আঘাত করা। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি নিজেই আমার হাতে আঘাত করেছি। ডক্টর হতাশ চোখে তাকালো আবির্ভাবের দিকে, শান্ত গলায় বলল, আমি সেটা বলি নাই আসলে। আবির্ভাব চোখ পাকিয়ে তাকালো ডক্টরের দিকে। ডক্টরের কণ্ঠস্বর থেমে গেল এবার। হাতের গতি বাড়িয়ে দ্রুত ব্যান্ডেজ করে দিল। সারার পায়ের অবস্থা শোচনীয়, ফুলে গিয়ে নীল রং ধারণ করেছে। আবির্ভাব তারা দিল ডক্টরকে। আগে সারার পায়ে ট্রিটমেন্ট করার জন্য। ডক্টর উঠে গিয়ে বসলো সারার পাশটায়। আঘাতপ্রাপ্ত পাখানা নিজের দিকে টেনে নিয়ে আলতোভাবে কিছু সময় ম্যাসাজ করে দিল। সারার চোখ মুখ খিচে ফেলছে, ব্যথা সারা শরীর অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। ডক্টর ইঞ্জেকশন পুশ করলো, ফের প্রেসক্রিপশনটা লিখে দিয়ে বিদায় হলো ডক্টর। শাহানারা খাবার আনতে চাইলে আবির্ভাব বারণ করে দিল। ভোর রাতে খাবার খাওয়ার ইচ্ছে নেই তার। সারা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আবির্ভাব পাশেই উসকুস করছে, হাতে ভীষণ ব্যথায় ঘুম যেন চোখে ধরা দিতে নারাজ। ল্যাম্পশেডের চিমচিমে আলোয় চোখ আটকালো সারার দিকে। ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে আবির্ভাব। ঘাড় তুলে সারার কপালে আলতোভাবে চুমু খেল, গায়ের চাদরটা ভালোভাবে জড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার অর্ধাঙ্গিনী, আমার জান, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। সেদিনের ঘটনার পর তোমার মনে কিছুটা সংশয় জন্মেছে। আমি সব ভুল ধারণা ঠিক করে দিব একদিন। মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে নেমে দাঁড়ালো। শুয়ে থাকতে মন চাচ্ছে না, কেমন অস্থির লাগছে।
রক্তের গন্ধ নাক থেকে সরছেই না। আবির্ভাব দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। সবাই ঘুমে কাদা, সারা বাড়ি অন্ধকার। করিডোরে এসেই দাঁড়াতেই কারো ছায়া চোখে পড়ল। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে কে উপরে উঠে আসছে। আবির্ভাব রুমের মধ্যে গিয়ে দরজায় নিজেকে আড়াল করে দাঁড়ালো। লোকটি সোজা ছাদের দিকে যাচ্ছে। আবির্ভাব পিছু নিল, তবে নিজেকে আড়াল করার সর্বোচ্চ প্রচেষ্টা। লোকটি চিলেকোঠার পাশে এসে চাদরের ভেতর থেকে চাবি বের করে আবার চারিপাশ লক্ষ্য করে তালা খুলে নিল। ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিল। আবির্ভাব দরজার পাশে এসে উকি দিয়ে লোকটির মুখ দেখার চেষ্টা করছে। রুমের লাইট জ্বালানো, তবে মুখ দেখার সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢাকা। লোকটি হন্তদন্ত হয়ে সারা রুমে কিছু একটা খুঁজে চলেছে। আবির্ভাব ভ্রুকুটি নিল। চিলেকোঠার ঘরে এত জাঁকজমক রাখার কারণ যেন ধরতে পারছে না। আর এটা কে এমন চোরের মতন অন্ধকারে কি খুঁজছে এভাবে? সন্দেহ গভীরভাবে ঘিরে ধরল। আলমারির ভেতর থেকে সকল ফাইল তন্ন করে খুঁজে চলেছে। একটা সময় খুঁজে না পেয়ে সকল ফাইল নিচে ফেলে হুঙ্কার দিল লোকটা। আবির্ভাব কেঁপে উঠল, কণ্ঠস্বর চেনা। আবির্ভাব যাকে সন্দেহ করছে, লোকটি কি আসলে সে? কিন্তু উনি অন্ধকারে এখানে কি খুঁজবেন? আবির্ভাবের কৌতূহল বেড়ে গেল দ্বিগুণ। লোকটি এবার পাগলের মতন চারিপাশে তন্ন করে সব কিছু ঘিরে দেখছে। আলমারির ভেতর থেকে ছোট একটা বক্স বের করে বিছানায় এনে বসলো। বক্স খুলে লোকটি এবার থেমে গেল। কেমন বিদঘুরে হাড়িতে মেজেছে, আনন্দে ফেটে পড়েছে। কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো এবার হাতে পেয়েছে। মুখ থেকে চাদর ছড়িয়ে আনন্দ উল্লাসে উচ্চস্বরে হেসে দিল। উত্তেজিত গলায় বলল, মিস্টার সাদেক আহসান, আপনার খেলা এবার শেষ। বহুত খেলেছেন আপনি, এবার আসুন খেলতে। আমিও তৈরি হয়ে গেলাম। খেলাটা এবার না হয় শিয়ানে হবে। এতদিন আমার দুর্বলতা নিজের কবজায় রেখে বেশ তো ছুরি ঘুরিয়েছে। এবার ফাইনাল ম্যাচটা না হয় আমিই জিতলাম। আবির্ভাব ঘাড় উঁচালো, পায়ে ভর দিয়ে আরেকটু উঁচু হওয়ার চেষ্টা করলো, তবে না, ব্যর্থ। লোকটা চাদর সরালো, মুখে মাস্ক পরা। আবসা আলোয় এভাবে কাউকে চেনা অসম্ভব। কে এমন প্ল্যানিং করছে, আর কেনই বা এভাবে কথা বলছে? লোকটি পকেট থেকে দামি ফোন বের করে হাতে নিল। বেশ কিছু সময় ফোন স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়ে ডায়াল করলো কারো নাম্বারে। রিসিভ হলো খুব দ্রুতই। লোকটির কণ্ঠস্বর ব্যস্ত, পুরো নিউজ পেতে যেন উতরা। ওপাশে লোকটি কি বলছে আবির্ভাব শোনার চেষ্টা করছে, কান পেতে ব্যর্থ হলো। কিছু শোনা যাচ্ছে না, তবে যেটাই বলুক না কেন মুখোশধারী লোকটির কথা সন্তুষ্ট নয়, সেটা মুখের ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে। তাতে ধত চেপে বললাম, এখনো তোরে আমার সব শিখিয়ে দেওয়া লাগবে? এতদিন ধরে কি বলে এসেছি, তোকে দিয়ে কোনো কাজেই হয় না কেন? তোর জন্য যদি কোনোভাবে আমার প্ল্যানিংয়ে ব্যাঘাত ঘটে তাহলে তোকে আগে শেষ করব। কথাটা মাথায় গেঁথে নে। পাশে রাখা চেয়ারে লাথি দিয়ে কল কেটে দিয়ে পুনরায় পকেটে পুরো আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে বসলো আবার বিছানায়। ততক্ষণে আবির্ভাব দরজার পেছনে নিজেকে আড়াল করে নিয়েছে। আড়াল থেকেই মুখোশধারীর মনোভাব বোঝার চেষ্টা করছে। ছন্ন ছাড়া রুম গোছাতে ব্যস্ত আগন্তুক আগের মতোই পরিপাটি করে রাখতে কোনো রকম ছুটি রাখলো না। নিজ হাতে গোছালো সবটা, ফের চাদর দিয়ে সর্বশরীর ঠেকে নিল। হন্তদন্ত হয়ে পা রাখলো বাইরে বের হওয়ার জন্য। আবির্ভাব সরিয়ে নিয়েছে নিজেকে, তবে নজরবন্দি এখনো আগন্তুকের উপর। সিঁড়ি দিয়ে নামতে গেলে আবির্ভাব পা টিপে টিপে পিছু নিল, তবে চোখে চোখ রাখতে পারলো না বোধ হয় পুরোটা। রহস্যের জাল ভেদ করার আগেই ফুলদানির সাথে গুঁতো লেগে ছিটকে পড়লো কিছুটা দূরে। তারই মধ্যেই লোকটার চরণও মিলছে না আর। আবির্ভাব বেশ বিরক্ত হলো এবার। রাগে দুঃখে খামচে ধরো নিজের চোর গোছা, হুঙ্কার ছাড়লো জোরে। একটু বেখালে যেন ধরতে পারলো না সাদেক আহসানের বিরুদ্ধে কে এমন ষড়যন্ত্র করছে। কথায় আছে না, শত্রু মিত্র। এই বাড়ির কার সাথে ঝামেলা আছে সাদেক আহসানের? টেনশন নেওয়ার দায় আবির্ভাবের মাথা কাজ করছে না, সবটা যেন গুলিয়ে যাচ্ছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, প্রতিজ্ঞা করলো নিজেকেই এই রহস্যের জাল ভেদ করবে যেভাবে হোক। অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে। জানালার পর্দা ফাঁক দিয়ে সূর্যের আলো রুমে প্রবেশ করেছে। অয়ন পর্দা আড়াল করে রোদ আসা বন্ধ করে দিল। ছবি এখনো ঘুমোচ্ছে। ভোর রাতে বাসায় ফিরে ক্লান্ত। ডাক্তার আবির্ভাবকে দেখে যাওয়ার পরপরই রুমে এসে শুয়ে পড়েছে। মাসিক ঋতুস্রাবের কারণে নামাজের ছুটি। অয়ন আর চাকেন এই জন্য একটু ঘুম দরকার। মেয়েটা ভাইয়ের বারবার এমন দুর্ঘটনা কেন্দ্র করে বেশ ভেঙে পড়েছে। কোথাও যেন নিজেকেই দায়ী মনে করে সবকিছুর জন্য। অয়ন ছবির কপালে ঠোঁট ছোঁয়াতে ছবি নড়ে উঠল, ঘুমন্ত কঞ্চে পড়ল। উফ, ঠান্ডা। অয়ন ফ্রুকুচকে নিল। গায়ে দুইটা কমফোর্টার একটা দিলেই যেখানে অনেক গরম লেগে যায়, শীত কাতুরে মেয়ে দুইটা কমফোর্টার গায়ে দিয়েও তার ঠান্ডা লাগছে। ফিসফিসি বলল, আসবো আমি?
এসে গরম করে দেই? ছবি বিড়বিড় করে বলল। না, আপনি আসলে মোটেই গরম করে দিবেন না, উল্টো আমাকে আবার। অয়ন ঠোঁট কামড়ে হাসলো। তোমাকে কি? কিছু না, আপনি খুব অসভ্য, একটুও দয়া মায়া নেই। শীতের দিনে রোজ রোজ আমাকে সকাল সকাল গোসল করান। অয়ন এবার শব্দ করে হেসে দিল, ফিসফিসিয়ে বলল। আজকে তো করালাম না, রোজ রোজ হলো কি করে? আজ তো বাধ্য হয়ে। অয়ন ছবির গালে আরো কয়েকটা চুমু দিয়ে বলল। জান আসো, একটু ভেজা চুমু দেই। ছবি পিটপিট করে চোখ খুললো, ঠোঁট ফুলিয়ে বলল। না, আপনার ঠোঁট ঠান্ডা। আচ্ছা তাহলে তুমি দাও। আমার ঠোঁটও ঠান্ডা, এখন চুমু লাগবে না। তাহলে কখন লাগবে? তুমি কি জানো গত 12 ঘন্টা বউকে ভেজা চুমু খাওয়া থেকে বেরোতে আছে? আমার কষ্টে বুকটা ফেরে যাচ্ছে। তুমি আমার নিষ্ঠুর হও না জান, আসো না। কপাল কুচকে নিল ছবি, হতাশ কঞ্চে বলল। 12 ঘন্টা কিভাবে হলো? 12 মিনিটও তো হয় নাই, মাত্রই তো খেলেন। অয়ন গোমরা মুখ করে বলল। ও চুমু তো সবাইকে খাওয়া যায়, ওটা কি বউ স্পেশাল চুমু নাকি? মুহূর্তেই মুখভঙ্গি পাল্টালো ছবি, চোখ মুখ শক্ত করে গম্ভীর গলায় বলল। আপনি ওই চুমুক সবাইকে খান? আর নির্দ্বিধায় জবাব দিল। খাই তো। ছবির চোখ মুখ শক্ত হয়ে এসেছে, দ্রুত শোয়া থেকে উঠে বসলো, উদ্বিগ্ন গলায় আওড়ালো। সত্যি আপনি সবাইকে ওই চুমু খেয়েছেন? আয়াতকে তো সবসময় দেই, মা ভাই বোন সবাইকে দিয়েছে। কেন বলো তো, এভাবে বলছো কেন? ছবি দমে গেল, ঠোঁট এলিয়ে হেসে বলল। ওহ তাই বলুন, আমি আরো ভাবলাম যাকগে। এখন সরুন, বিছানা ঠিক করে রান্নাঘরে যাব, ভাইয়ার জন্য রান্না করতে হবে। অয়ন ঘোর আপত্তি জানালো, গভীর গলায় বলল। রান্নার লোকের অভাব আছে তোমার মনে হয়? একদম রান্না করে যেন যেতে না দেখি তোমায়। পাশে রান্না করার জন্য অনেক মানুষ আছে। আমি বিছানা ঠিক করে নেব, তুমি ফ্রেশ হয়ে এসে পড়তে বসো। একদম ফাঁকি বাজে চলবে না কিন্তু। আজ থেকে আমার কাছে পড়তে বসবে। ছবি ঠোক গেল। রায়ানের কাছে শুনেছে শিক্ষক হিসেবে অয়ন খুবই কড়া। রায়ানের পিছে অনেক বেদ ভেঙেছে, একটু এদিক ওদিক হলেই মায়ের পড়বে পিছে। তুতলিয়ে বলল। আমি নিজে নিজে পড়তে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। পড়াশোনার ব্যাপারে বেশি কথা বলে পছন্দ নয় আমার। অয়নের ভয়েস টোন পাল্টাচ্ছে। ছবি ঠোক গিলে নিল, রাজি হলো, তবে রিকোয়েস্ট করলো আজ নয়, বরং কাল থেকে অনেক কাছে পড়া শুরু করবে। আজ মানে আছে, তোমার কোনো কথা শুনবো না। প্লিজ, কাল থেকে আমার না খুব পেট ব্যথা হচ্ছে। ছবি পেট চেপে ধরল, চোখ বন্ধ করে নিল। খানিক মিথ্যে বলে পড়া থেকে একটু বাঁচার জন্য। অয়নের ব্যস্ত কণ্ঠস্বর। ছবি কাছাকাছি এগিয়ে গিয়ে বলল। আগে বলো না কেন? খুব পেন হচ্ছে কি জান? ডক্টর কাছে নিয়ে যাই চলো। ছবির বেশ মায়া লাগলো, পড়বে না জন্য কেমন মিথ্যে বলে টেনশনে ফেলে দিল। তুতলেই বলল। না না, তেমন ব্যথা না, হালকা পেইন, এখন ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে পেইন হচ্ছিল। আর ইউ শিওর এখন পেন হচ্ছে না? না। তাহলে ফ্রেশ হয়ে পড়তে বসো। আজ অস্বস্তি লাগছে, কাল পড়বো। প্লিজ এমন করবেন না। ওকে, তবে একটা শর্ত আছে। কি? একটা ভেজা চুমু দাও। না, পারবো না, আমি ব্রাশ করি নাই এখনো, মুখ দিয়ে গন্ধ। প্লিজ দাও না। ছবির ঠোঁট ফুলিয়ে নিল আর নেশাত্মক দৃষ্টিতে তাকালো ছবির দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে ছবির ঠোঁট আঁকড়ে নিল। ছবির চোখ বড় বড় হয়ে উঠেছে, শ্বাস নেওয়া কষ্ট। অয়ন ছাড়লো বেশ কয়েক মিনিট পর। বিছানায় বসে ছবি হাঁপাচ্ছে। অয়ন উঠে দাঁড়ালো, তর্জনী আঙুল দিয়ে ঠোঁট মুছে মুচকি এসে বলল। এটা আমার বেডে ছিল, রেডি হও, এটা পরে ব্রেকফাস্ট করব। ছবি বালিশ তুলে ছুঁড়ে মারলো অয়নের দিকে, গাল ফুলিয়ে বলল। অসভ্য জামাই কোথাকার, একটুও লাজ লজ্জা নেই। আমি ভেবেছিলাম আমার জামাইটা ভদ্র মানুষ, এখন দেখি আস্ত একটা বজ্জাত। অয়ন শব্দ করে হাসছে। ছবির কাছাকাছি এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল। তুমি আমাকে অসভ্য বানিয়ে দিয়েছো, আর এইটুকু অসভ্য না হলে বংশের প্রদীপ জ্বালাবো কি করে শুনি? ছবির কান গরম হয়ে এসেছে, লজ্জায় নাকের পাটা ফুলে উঠেছে, চিবুক নামানো নিচে। কেমন লাগাম ছাড়া কথা বলে এই ছেলে। বিড়বিড় করে হাজার খানিক গালি দিল অয়নকে। থমথমে পা ফেলে ছুটল ওয়াশরুমের দিকে। অস্বস্তি কাটাতে এখান থেকে সরে যাওয়াটাই বেটার। অয়ন উচ্চস্বরে হেসে বিছানায় হাত ছড়িয়ে শুয়ে পড়ল, বিড়বিড় করে বলল। এখনো এত লজ্জা যান? তোমার এই লজ্জা পাওয়া দেখলে আমি যারা বেশ অসভ্য হয়ে যায়। মিশে যেতে ইচ্ছে করে তোমাতে। আমার অস্থি মজ্জে মিশে গেছে তুমি। কখন যে হৃদয় চুরি করে নিলে আমি ঘুণাক্ষরেও কিছুটি টের পেলাম না। বিয়ের পরেই জামাই প্রথমবারের মতন তাদের বাড়িতে এসেছে। শাহানারা জামাইয়ের জন্য কি আয়োজন করবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। সাদিক আহসান নিজে আজ বাজারে গিয়ে আবির্ভাবের পছন্দ অনুযায়ী সকল বাজার করে এনেছে। রাহাতও গিয়েছিল সাথে। দুই ভাই মিলে পালে তো পুরো বাজারটি তুলে নিয়ে আসে। চায়না বেগমও আজ রান্নাঘরে শাহানারা আর অরুণিমার হাতে হাতে রান্নায় সাহায্য করছে। হেল্পিং হ্যান্ড যার আছে
বাকি সব কাজ তারা করছে। রাশেদা জমিলা বেগম গ্রামে চলে গিয়েছে, বাকিরা এখনো বাসায় আছে। শানরা যদিও ওদের গ্রামে যেতে রাজি ছিল না, তবে গ্রামে বিশেষ কাজের জন্যই তাদের যেতেই হবে জানিয়েছে। এই জন্য শানরা যেতে রাজি হয়েছে, তবে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসার অনুরোধ করেছে। শামিমা আর রেহানা ঢুকলো রান্না করে। রেহানা শাহানাকে অনুরোধ করছে রান্না তাকে সাহায্য করতে দিতে। শাহানারা এই কয়েকদিনে রেহানাকে বেশ ভালোই চিনে গিয়েছে। কোনো কাজ করবে বলে ঠিক করলে সেটা করেই ছাড়বে, বারণ করে লাভ হবে না। এই জন্য কথা না বাড়িয়ে প্রথমেই রাজি হয়ে গেল। রেহেনা নানা রকম শীতের পিঠা বানালো। শামিমা রেহেনাকে সাহায্য করছে, আর শাহানারা অরুণিমা বাকি রান্নাগুলো সারছে। রান্না শেষে টেবিলে সকল রকম খাবার সাজানো হলো। টেবিল ভর্তি নানা রকম পদ। রাইয়ান চেয়ার টেনে বসে বলল, আজকে সকাল সকাল এত আয়োজন কেন? চায়না বেগম ছোটে লিপ বাম ডলতে ডলতে বলল, রায়ান বেটা, তুমি জানো না বাসায় নতুন জামাইয়ের জন্য এত আয়োজন, বুঝেছো? বাহ, নতুন জামাইকে এত আদর যত্ন করা হয় বুঝি? আমিও তাহলে বিয়ে করতে চাই, আমারে বিয়ে করাও। সালে আহসান বসতে বসতেই বলল, অসভ্য ছেলে, তোমার বড় ভাই এখনো বিয়ের কথা বলে না, আর তুমি এখন বিয়ে করতে চাও? সাদেক আহসান হাসতে হাসতে বলল, আরে বলুক না, রেহান আর রাইয়ানকেও খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। ছেলে মেয়ের সংসারী বানিয়ে আমরা ছুটি নিব। আমাদের কাজ যখন তখন পায়ের উপর পা তুলে বসে থাকা। রাইয়ান আয়াতের মাথায় ঘাচ্চি মেরে বলল, দেখলি বড় আব্বু তোর বিয়ের কথা বললো না, তোকে বিয়ে করাবে না, তার মানে? আয়াত ভাবলিসীন ভাবে উত্তর দিল, আমার বিয়ে হয়ে গেছে জানো না? মানুষের তো একবারই বিয়ে হয়, আমার তো ছবি বউ আছে। রাইয়ান আরেকটা গাচ্চি মেরে বলল, ওটা তোর বউ না, ওটা ভাইয়ার বউ, বুঝলি? দেখিস না রাতে ভাইয়ার সাথে ঘুমায়। আমি ছোট এখনো, আর একটু বড় হলে ভাইয়া আমার কাছে দিয়ে যাবে বলছে। দিয়ে যাবে, তবে বউকে নয়, ওদের বাচ্চা কাচ্চাকে। তুই বসে বসে ওদের বাচ্চা মানুষ করবি, ভাইয়া আর বৌমনি রোমান্স করবে। সারাকে ধরে নিচে নামতে সাহায্য করছে আবির্ভাব। সানারা তাকে আছে দুজনের দিকে, চোখে মুখে তৃপ্তি। আবির্ভাবের যত্ন বলে দিচ্ছে মেয়েটা তার সাংসারিক জীবনে কত সুখে। সাদেক আহসান তাকালো সেদিকে, ছোট প্রশান্তির হাসি। তার নেওয়া সিদ্ধান্ত যে কতটা ঠিক ছিল সেটা ভাবতে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সানারাকে ফিসফিসিয়ে বলল, সেদিন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে খুব একটা খারাপ করি নাই, কি বলো? সানারা মৃদু হেসে বলল, মেয়েটা আমার খুব সুখী হবে দেখো। আবির্ভাব যেন সোনার টুকরো ছেলে, ও আমার মেয়েকে খুব সুখে রাখবে। দুটোতে মিলে মোহাব্বত হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আবির্ভাব চেয়ার টেনে সারাকে বসিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে বলল, আহিরা কোথায় মামনি? অরুণিমা বলল, ভাইয়ার ছবি আসছে, আমি ডেকে এসেছি, আপনি খেতে বসুন ভাইয়া। আসুক, ওরা একসাথে বসি। ছবি আর অয়ন দ্রুত নিচে নেমে আসলো। ছবি ব্যস্ত কঞ্চে বলল, এসে গেছি আমরা ভাইয়া, তুমি খেতে বসো। আবির্ভাব পাশের চেয়ার নিজের দিকে আরেকটু এগিয়ে এনে ছবিকে বসতে বলল। ছবি উসখুস করছে। এবারে নিয়ম অনুযায়ী মেয়েরা পরে খেতে বসে। সাদেক হাসান ব্যাপারটা খেয়াল করে বলল, বস মা, বন্ধুদিন তো এইসব নিয়ম কানুন মানা হয়েছে, আজ সব শৃঙ্খল ভেঙে দিলাম। আমরা আজ একসাথে খেতে বসবো সবাই, এত বড় টেবিলে সবাই বসে যাবে। সানার বেশ খুশি হলো। অরুণিমাকেও ওদের সাথে বসতে বলল। সবাই বসেছে একসাথে, শুধু শাহানারা আর শাহানা বেগম ওদের খাবার পরিবেশন করে দিচ্ছে। শান্তা আহসান সেখান থেকে আলগোছে কেটে পড়েছে। সাহেরা বেগমের কানে কথাটা লাগিয়ে এসেছে। সাহেরা বেগম এমনিতেই রাগে হিসিস করছিল। সানজানার দুই ছানাপোনায় তাদের বাড়ি দখল করে বসে আছে, এইটা ভেবেই রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। সাদেক আহসান তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আছে, একটার পর একটা নিয়ম ভেঙে দিচ্ছে। এতদিনের গড়া তার সংসারটা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভাবতে হাতের কাছে ওষুধের জুড়ে ছুঁড়ে ফেলে দিল। তাদের দত চেপে বলল, সানজুরে মাইয়া গিয়াও আমার শান্তি দিল না। তোর বজ্জাত ছেলে আমার সাজানো সংসারটা এভাবে নষ্ট করে দিল। শান্তা হোসেন বেশ মজা পাচ্ছে, মুখে কাপড় গুজে হেসে নিয়েছে, আবার নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা আপনি এরপর চুপ করে থাকবেন, কিছুই করবেন না? তুমি এখন যাও এইখান থেকে, কি হয় আমারে জানিও। আমি বড় খোকারে দেখালমু, দেখি আর কি সিদ্ধান্ত নেয়। আবির্ভাব ছবিকে খাইয়ে দিচ্ছে খুব যত্ন করে। সাইমা বিষয়টা লক্ষ্য করে মুখ ভেঙচি কেটে বলল, চাকরানী রানীর আসন পেয়ে আহ্লাদের দুনিয়া অন্ধকার দেখছে।
সুখ করে নে কিছুদিন, সময় হোক সব সুখ বের হয়ে যাবে। শামীমা গুঁতো দিয়ে বলল, খাওয়া বাদ দিয়ে এত বিড়বিড় করছিস কেন? খাওয়ার মাঝে আবির্ভাবের ফোন বেজে উঠলো। আবির্ভাব হাতে ফোন তুলে নিয়ে রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে শেখরের ভয়ার্থ কণ্ঠস্বর, হাঁপানি রোগীর মতন কেমন হাঁপাচ্ছে। কণ্ঠস্বরের এখন স্পষ্ট নয়, অস্পষ্ট স্বরে থেমে থেমে আওড়ালো, স্যার এখনই অফিসে আসেন প্লিজ, সর্বনাশ হয়ে গিয়েছে। আবির্ভাব থ হয়ে গেছে। কি প্রশ্ন করবে বুঝতে পারলো না, মনে অজানা ভয় বাসা বেঁধেছে। তুতিয়ে বলল, কি হয়েছে? স্যার মোহনা। ফোনটা টুটু শব্দ করে কেটে গেল। এবার আবির্ভাব ব্যস্ত হাতে কল ব্যাক করলো, ফোন সুইচ অফ দেখাচ্ছে। খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। এবার সাদেক আহসান ভয়ার্থ কঞ্চে বলল, কোথায় যাচ্ছ? এমন অস্থির লাগছে কেন তোমাকে? অফিসে যেতে হবে এখনই। স্যার শঙ্কিত গলায় বলল, কিছু হয়েছে? আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? পরে বলছি, এখন অফিসে যেতে হবে। বাসায় ফিরে কথা হবে। ঔষধ খেয়ে নিও। আবির্ভাব পোশাক বদলালো না, ওই পোশাকে ছুটলো অফিসে। ভাইয়ের এমন চিন্তিত চেহারা দেখে হাত পা ঠান্ডা হয়ে আসছে ছবির, চোখ ভিজে উঠেছে। অয়ন ছবির কাঁধে হাত রাখলো, চোখের ইশারায় আশ্বস্ত করে পিছু ডাকলো আবির্ভাবের। ব্যস্ত কঞ্চে বলল, আমার অফিসে জয়েন করার সময় হয়ে এসছে, আমি যাই তোমার সাথে ভাইয়া। আবির্ভাব থামলো, ভাবলো কিছুটা, ফের ছট করে বলল, ওকে আয় আমার সাথে। দেরি করলো না, অয়ন ছুটলো আবির্ভাবের পিছু পিছু। থমথমে পরিবেশ, আশেপাশে কারো দেখা নেই। অফিসের অবস্থা নাজেহাল, সকল ফাইল নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে, কম্পিউটারগুলো ভেঙে নিচে টুকরো টুকরো করে ফেলে রাখা। আবির্ভাব মেঝেতে তাকিয়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছে, বুকের মধ্যে ঝড়, হাত পা কেমন ভেঙে আসছে। অফিসে সবার অবস্থান এক জায়গায়, সার্কেল হয়ে দাঁড়িয়ে আছে সবাই। আবির্ভাব সেদিকে গেল। অয়ন ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে ভীষণ খারাপ লাগছে তার। ভাইকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা জানা নেই তার। নিজ হাতে গড়া এত দিনের পরিশ্রম এভাবে চোখের সামনে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে থাকতে দেখলে কতটা ধাক্কা লাগবে সেটা আন্দাজ করতে পারছে। পা উঠছে না, তবুও মন মানছে না থেমে যেতে। আবির্ভাব বীরের কাছাকাছি এসে সবাইকে হাত দিয়ে ঠেলে সামনে দাঁড়ালো। স্যারকে স্পেস দিয়ে খানিক সরে দাঁড়ালো সবাই। সামনে দাঁড়াতে আবির্ভাবের মাথায় বাস পড়লো। মেঝেতে পড়ে আছে মোহনার নিথর দেহ, পাশে বসে আছে শেখর। আবির্ভাব কাপা কাপা পায়ে লাশের সামনে এগিয়ে গেল। আবির্ভাবকে চোখে পড়তে শেখর উঠে দাঁড়ালো, কাপা কাপা স্বরে বলল, স্যার মোহনা। আবির্ভাব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, নির্লিপ্ত গলায় বলল, এসব কিভাবে হলো? স্যার আমি কিছুই জানি না, সকালে অফিসে এসে দেখি এই অবস্থা। আজ প্রেজেন্টেশন ছিল, মোহনা সকাল সকাল অফিসে এসেছিল প্রেজেন্টেশন রেডি করতে। ওর সাথে এসব কে করলো স্যার? কণ্ঠস্বর ছেদ করে আওয়াজ যেন বের হচ্ছে না। সকল প্রশ্ন দলা পাকিয়ে যাচ্ছে মুখের ভেতরে। আবির্ভাব ঘাড় উঁচিয়ে দেখে নিল একবার সবাইকে, ফের থেমে থেমে বলল, অফিসে সর্বপ্রথম এসেছিল কে? শেখর হাত তুলে সৌরভকে দেখিয়ে দিল। সৌরভের চোখে মুখে আতঙ্ক, ঢোক গিলছে বারংবার। আবির্ভাব চৌধুরীর শকুনের চোখ ভেদ করা দায়, কথা বলার সময় একটু এদিক ওদিক হলেই ওকেই সন্দেহ করবে। মনে মনে উত্তর সাজিয়ে নিচ্ছে, তবে বলা বাহুল্য আবির্ভাব কি প্রশ্ন করবে সেটা এখনোই বুঝে উঠতে পারছে না। আবির্ভাব ক্ষীণ চোখে তাকালো সোহরাবের দিকে, নির্লিপ্ত গলায় প্রশ্ন ছিল, তুমি এসে কি দেখেছো? কাউকে চোখে পড়ে নাই তোমার? সোহরাবের কণ্ঠস্বর কম্পিত, ভয়ের চোটে ঘামছে, অনবরত কাপা কাপা স্বরে বলল, স্যার আমি কয়েকজনকে বের হতে দেখলাম, সবার মুখ ঢাকা ছিল, আমি কারো মুখ দেখতে পারি নাই। হাতে রক্ত দেখে দৌড়ে ভিতরে আসি, তখন দেখি মোহনা মেঝেতে ছটপট করছে। আমি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেই ও আমাকে আটকে দেয়। পকেট থেকে কিছু কাগজ আর একটা চাবি এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনাকে দিতে। আবির্ভাব হাত টান করে সোহরাবের হাত থেকে কাগজ আর চাবি হাতে নিল। কাগজগুলোতে চোখ বুলিয়ে মোহনার লাশের দিকে তাকালো। ফের একটা কাগজে কোনো ঠিকানা লেখা আর অন্য কাগজে রক্ত দিয়ে অস্পষ্টভাবে লেখা, স্যার এই ঠিকানায় গেলে আপনি আপনার শত্রুকে পেয়ে যাবেন। এরা আপনার বাবাকে মেরে ফেলেছে স্যার, এখন আপনার সম্পত্তি হাতাতে চায়। ওরা আমাকেও শেষ করে দিল, বাঁচতে দিল না আমাকে। এদের প্রত্যেককে শেষ করে ফেলবেন স্যার। আবির্ভাব এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামাল দিবে কিভাবে? শরীর ভেঙে আসছে। অয়ন কৌতূহল বশত আবির্ভাবের হাত থেকে কাগজগুলো নিল। রক্ত দিয়ে লেখা শব্দগুলো পড়েই চমকে উঠলো, থুতলে বলল, ফুপাকে খুন করা হয়েছে মানে কি? আমরা এতদিন তো জেনেছি ফুপা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ কেমন রহস্যের মধ্যে পড়লাম। এত বড় কথা শোনার পরও ভাইয়া এখনো স্বাভাবিক আছে? তার মানে ভাইয়া কি আগে থেকে জানতো? তুতলিয়ে ঢাকলো। ভাইয়া
আবির্ভাব কানে নিল না অয়নের ডাক। ধীরে ধীরে লাশের পাশে গিয়ে বসল। চোখ ঝাপসা হয়ে এসেছে। আলতোভাবে হাত রাখলো মোহনার মুখে। চোখ বন্ধ করে নিল নিমিষে। আবির্ভাবের খুব কাছের মানুষের মধ্যে একজন ছিল মোহনা। বাবা মাকে হারিয়ে অফিসের প্রতিটি স্টাফ ছিল তার পরিবারের মতন। সুখে দুঃখে সবাই আবির্ভাবের পাশে দাঁড়িয়েছে। আজ তার পরিবারের একজন এভাবে লাশ হয়ে পড়ে আছে। এই কষ্ট ব্যথা আবির্ভাব মুছবে কি করে? মাথা আউলিয়ে যাচ্ছে। পড়ে যেতে নিলেও সামনে নিল নিজেকে। চক্ষুতে ভিজে উঠেছে অশ্রুতে। খানিক গড়িয়ে পড়লো গাল পেয়ে, তবে সেটা মুহূর্তেই মধ্যে আড়াল করলো। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মাথা খাটাতে হবে। উত্তেজিত হয়ে কোনো ভুল ডিসিশন নেওয়ার সময় এখন না।